সো বেঙ্গালুরু এফসি কলকাতাতে এসে মোহামেডান স্পোর্টিং একদম শেষ মুহূর্তে সুনীল ছেত্রী জোড়া গোলে ভর করে 2-1 জিতে মোহনবাগানকে টপকে টেবিলে টপ পজিশনে গিয়ে আবারও পৌঁছে গেল এবং টেবিল ফাইটটা ভীষণভাবে এই মুহূর্তে জমজমাট। মোহনবাগানের উপর এবার আবার পাল্টা প্রেসার এসে গেল, পরবর্তী যে ম্যাচ রয়েছে চেন্নাইন এফসির বিরুদ্ধে সেটা জিততে হবে এবং আবারও বেঙ্গালুরু এফসির সাথে সমান সমান পয়েন্টে পৌঁছে টেবিলে টপ পজিশনে উঠতে হবে। তো লিগ ফাইট ভীষণভাবে জমে গেছে, কিন্তু মোহামেডান স্পোর্টিং এই হারটাকে এত সহজে হজম করতে পারবে না, চাইবে না ডেফিনেটলি। কারণ এত আর্লি লিড নিয়ে নেওয়া, তারপর এত সুযোগ তৈরি করা, সেখান থেকে স্কোর না করতে পারা, পোস্টে হিট করা এবং তারপর পেনাল্টি কনসিড করা, তারপর একদম শেষ মুহূর্তে ডিফেন্সের ছোট্ট ভুলে সুনীল ছেত্রীর ওই ধরনের একটা হেডার গোল এবং ম্যাচটা 2-1 এমন একটা টাইমে সিল হয়ে গেল, সেখান থেকে আর মোহামেডান স্পোর্টিং ব্যাক করতে পারলো না। এতটা ইজিলি মোহামেডান স্পোর্টিং মেনে নিতে পারবে না। অনেকটা এখান থেকে আরও 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 ইম্প্রুভমেন্টের পর মোহামেডান স্পোর্টিং ফিরে আসতে চাইবে। টোটাল ম্যাচটাকে যদি দেখা হয় খুব ছোট্ট করে, তাহলে ডেফিনেটলি দুটো টিম এন্ড টু এন্ড ফুটবল খেলেছে। দুটো টিমের একদম ফুল অ্যাটাকিং ফুটবল শুরু থেকে ছিল, খুব বেশি ডিফেন্সিভ অ্যাপ্রোচ ছিল না, নিজেদেরকে গুটিয়ে নেওয়া ছিল না। ইভেন মোহামেডান স্পোর্টিং 1-0 লিড নেওয়ার পরেও এরকম স্ট্র্যাটেজি দেখা যায়নি যে মোহামেডান স্পোর্টিং নিজেদেরকে একটু ডিফেন্সিভ জোনের মধ্যে নিয়ে চলে আসছে, অনেক বেশি ডিফেন্সিভ ফুটবল খেলছে, ফুল অ্যাটাকিং ফুটবল হয়েছে। কার্লোস ফ্র্যাঙ্কা যতক্ষণ ছিল আলাদা লেভেলের ফুটবল হয়েছে। ইভেন অ্যালেক্সিস গোমেজ নামার পরেও কিন্তু আমরা আরও বেশি করে ফ্রি ফ্লোয়িং ফুটবল দেখেছি। কিন্তু এখানে এই যে একটা সময় অবধি স্কোর লাইনটা খুব বেশি চেঞ্জ হয়নি বা মোহামেডান স্পোর্টিংয়ের ফেভারে 1-0 ছিল, তার ক্রেডিট কিন্তু ভাস্কর রয়কে দিতে হবে। আর 1-0 হয়ে যাওয়ার পর মোহামেডান স্পোর্টিংয়ের পক্ষে 2-0 হয়নি, এই ক্রেডিটটা আবার যাবে কিন্তু গুরপ্রীত সিং সান্ধুর কাছে। কারণ দুদিকে দুজন গোলকিপারের ম্যাচ হয়ে দাঁড়িয়ে গেছিলো। মানে এই ম্যাচটা ধরে নাও যদি 1-1 ড্রতে শেষ হতো, যে পেনাল্টির গোলটা হয়ে গেছে, 1-1 ড্র শেষ, দুজন গোলকিপারের মধ্যে যে কোনো একজনকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া যেতে পারতো। কিন্তু সুনীল ছেত্রী ভাই সিরিয়াসলি লেভেলের ক্যামিও। হ্যাঁ, যখন পেনাল্টি মেরেছে তখন হয়তো অনেকেই বলেছে পেনাল্টি মাস্টার, পেনাল্টি মারতেই আসে, পেনাল্টি থেকে গোল করেছে। বাট সুনীল ছেত্রী সবাইকে চুপ করিয়ে দিয়েছে ওই মুহূর্তে ভার্চুয়ালি। যে জায়গা থেকে জাম্পটা নিয়েছে, যে জায়গা থেকে ওর ডিফেন্সকে বোকা বানিয়েছে, নো মার্কিং জোন থেকে এসে ফ্লাইং হেড নিয়েছে, গোলকিপারেরও কিছু করার ছিল না, ডিফেন্ডারদেরও আর কিছু করার ছিল না। এই মোমেন্টটা মোহামেডান স্পোর্টিংয়ের ডিফেন্ডাররা বা যারা বক্সের মধ্যে ছিল তারা ভুলতে চাইবে না। ম্যাচের প্রসঙ্গে তো ডেফিনেটলি ঢুকবো, কিন্তু আমি তার সাথে বলবো যে ক্রিস্টাল জনের কথা। হ্যাঁ, একটা সময় অবধি ভীষণভাবে আমরা জানতাম যে ক্রিস্টাল জন বেঙ্গালুরু এফসির আলাদা লেভেলের একটা অ্যাডভান্টেজ দেয় ওদেরকে, যেটা আমরা দেখেছি বেঙ্গালুরু কেরালা ম্যাচেও হয়েছে, যে একটা অ্যাডভান্টেজ পাওয়া গেছে। সেটা কতটা ফেয়ার আনফেয়ার অন্য ব্যাপার, অ্যাডভান্টেজ পাওয়া গেছে ক্রিস্টাল জনের তরফে। কিন্তু আজকে কি হলো ভাই ক্রিস্টাল জনের, জেনুইন পেনাল্টি বাতিল হয়ে গেল। জেনুইন বক্সের মধ্যে পেনাল্টি পেয়েছিল বেঙ্গালুরু এফসি, যেখানে হ্যান্ডবল হয়, সেই পেনাল্টি ক্রিস্টাল জন বাতিল করে দিচ্ছে, এটাও ভাবতে হবে। তো এরকম ঘটনা কিন্তু ঘটেছে। তো অনেক আগেই বেঙ্গালুরু এফসি 1-1 ম্যাচটাকে করে নিতে পারতো, আরও বেটার হয়তো গ্যাপে জিততে পারতো। বাট ঠিক আছে, চলো, ফাইনালি বেঙ্গালুরু শেষ মুহূর্তে হলেও জিতেছে। এবার মোহামেডান স্পোর্টিংয়ের অনেক কিছু ভালো দিক আজকে উঠে এসেছে। যেমন লাস্ট কয়েকটা ম্যাচে দেখা যাচ্ছিল যে ড্রেসিং রুমে কিছুতে একটা প্রবলেম হচ্ছে, তার একটা এফেক্ট মাঠের মধ্যে আসছে। কোথাও প্লেয়ারদের মধ্যে যে একটা ইউনিটি সেটা কিন্তু দেখা যাচ্ছে না, কোথাও একটা ভালো কমিউনিকেশন, প্লেয়ারদের মধ্যে একটা সমঝোতা, সেটা আসছে না। আজকে দেখলাম যে অনেকটা কিন্তু চেঞ্জ, অনেক বেশি করে কিন্তু প্লেয়াররা টিমের হয়ে খেলছে। এখানে আর নিজের কি দেখনদারি রয়েছে সেটা কিন্তু নেই, প্লেয়াররা টিমের হয়ে খেলছে। বাট বেশ কিছু নেগেটিভ থিং রয়েছে, যেমন অবশ্যই কিছু ক্ষেত্রে ফরওয়ার্ড, বিশেষ করে বলবো যে সিজার লোবি মানজোকি যে জায়গা থেকে বলগুলোকে পেয়েছে, আমার মনে হয় একটু আরও মাথা ঠান্ডা রাখা দরকার ছিল। দেখো, ও স্পট জাম্পে হেড খুব সুন্দর নেয়, গোলটা করেছে, যেটা মিস হয়েছে পোস্টে লেগেছে, দুটোই কিন্তু অসাধারণ হেড। কিন্তু তার বাইরেও যখন তুমি গ্রাউন্ডে বল পাচ্ছ, যখন তুমি ভালো বল বক্সের মধ্যে নিয়ে আসছো, ওই জায়গা থেকে একটা কোথাও কুল কাম ফিনিশ তোমার থেকে এক্সপেকটেশন থাকে। তুমি একজন সেন্টার ফরওয়ার্ড, ইন্ডিয়ান প্লেয়ারও যারা রয়েছে, বিশেষ করে রেম সাঙ্গার কথা বলবো, যেটা নিয়েও একদম ম্যাচের শেষ মুহূর্তে যখন 1-1 চলছে বক্সের মধ্যে এলো, সেখানে একটু অন্য কাউকে দেখা দরকার ছিল, যেমন অন্য কোনো প্লেয়ার আসছে কিনা, আমি কাউকে খেলতে পারবো কিনা। সামনে প্রায় 2 থেকে 3 জন ডিফেন্ডার, মানে 4 থেকে 6টা শেষকালে ডিফেন্ডার, তারপরেও যে জায়গা থেকে শট নিতে গেল ওখান থেকে গোল হয় না।
এতটা অ্যাকুরেসি ওর পায়ে আমি অন্তত আজকে ওই বলটা মারার সময় দেখিনি। রাদার যদি ও দেখতো যে পেছন দিক থেকে কেউ আসছে কি না, সেখানে যদি বলটাও খেলতে পারতো, আমার মনে হয় যে গোল চান্স কিন্তু বাড়তে পারতো। কোথাও ওর ডিফেন্স লাইনটাকে স্প্রেড করতে পারতো, ও কোথাও বাকি যে ডিফেন্ডাররা ওকে কভার করছিল তাদেরকে আলাদা করতে পারতো, বাট সেটা হয়নি। রেমসাঙ্গা ভীষণ ভালো একটা প্লেয়ার, প্রচুর দৌড়োয়, প্রচুর খাটে, গোলও করেছে। কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে এই যে আমরা ইন্ডিয়ান প্লেয়ারদের কথা বলি না যে ডিসিশনাল মিস্টেক, এটা কিন্তু ইমপ্রুভ করতে হবে। বেঙ্গালুরু এফসি যে জায়গা থেকে গোলটা কনসিড করেছিল, সেখান থেকে ফিরে আসার যা কিছু চেষ্টা ওরা দেখিয়েছে, দ্যাট ওয়াজ ব্রিলিয়েন্ট। এবং আমি স্পেশালি বলবো দুজন প্লেয়ারের কথা। এক হচ্ছে পেদ্রো ক্যাপো, এমন একটা জোনে ফুটবলটাকে চালাচ্ছিল, এমন একটা জোনে পুরো খেলাটাকেও কন্ট্রোল করছিল, দেখার মতো বল ডিস্ট্রিবিউট করছিল, খেলা ধরছিল, এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে শুধু না, পুরো মাঝ মাঠে চালিকা শক্তি হিসেবে কিন্তু পেদ্রো ক্যাপো নিজেকে প্রায় ওপরের দিকে এরকম করে তুলে ধরে রেখেছিল, যে এই জায়গা থেকে মোহামেডান স্পোর্টিংয়ের যা কিছু মাঝমাঠ দিয়ে জারিজুরি রয়েছে বন্ধ হবে, উইং দিয়ে যা করছো ঠিক আছে, সাইড ব্যাকরা সামলাবে, মাঝখান দিয়ে কিছু হবে না। এবং তার সাথে আলবার্তো নোগুয়েরা প্রচুর চেষ্টা করি, শুধু যে গোলটা পাইনি, শুধু গোলটা পাইনি, প্রচুর চেষ্টা করেছে, ক্রিয়েটিভিটি আলাদা লেভেলে দেখাচ্ছিল। অনেক সময় দেখেছি যে ইরশাদ ওকে কভার করার চেষ্টা করছে, কিন্তু মাথায় রাখতে হবে যে ইরশাদের যা টেকনিক্যাল এবিলিটি, তার থেকে 50 গুণ বেশি টেকনিক্যাল এবিলিটি আলবার্তো নোগুয়েরা রয়েছে। তো ওই ধরনের রাফ ফুটবল দিয়ে আলবার্তো নোগুয়েরাকে আটকানো যাবে না। ওখানে একজন টেকনিক্যাল প্লেয়ারকে রাখতে হতো, যে শুধুমাত্র ওকে চোখে চোখে রাখবে না, যে আলটিমেট ওর সাথে ফাইট করে যাবে। শুধু বডি কভার করে তো লাভ নেই, একজন বল প্লেয়ারকে তুমি বডি কভার করে বেশিক্ষণ রাখতে পারবে না, ওর সাথে টেকনিক্যাল ফাইটটা করতে হতো। তো সেই ধরনের প্লেয়ার অমরজিৎ সিং কিয়াম হতে পারতো, বাট কেন জানি না ইরশাদের ওপরেই বেশি করে দায়িত্ব আন্দ্রে চেটনিসভ দিয়েছিলেন, এবং ম্যাক্সিমাম সময়ে সেই ট্রিকটা কাজে লাগেনি। সো ওভারঅল যেভাবে বেঙ্গালুরু এফসি কামব্যাক করেছে, যেভাবে ফাইনালি ইকুয়ালাইজার খুঁজে নিয়েছে, এবং সুনীল ছেত্রী আইএসএল হিস্ট্রির টপ স্কোরার, যে জায়গা থেকে জোড়া গোল করে নিজের টিমকে জয় এনে দিয়েছে, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। মোহামেডান স্পোর্টিংয়ের এখান থেকে অনেক কিছু ইমপ্রুভমেন্টের রয়েছে, অনেক বেটার কিছু করতে হবে, এবং অবশ্যই আরও একটা জায়গা, সেটা হচ্ছে প্রচুর প্লেয়ারের আপগ্রেডেশন লাগবে। তোমাকে যদি আইএসএলে ভালো কিছু করতে হয়, যদি নিজেদেরকে এই জায়গা থেকে আরেকটু ওপরের দিকে তুলতে হয়, আরও বেটার ফুটবল খেলতে হয়, আরও কোথাও বেটার ফুটবল দর্শকদেরকে গিফট করতে হয়, তাহলে আপগ্রেডেশন লাগবে। যে ধরনের প্লেয়াররা রয়েছে, দে আর গুড অ্যাট আই লিগ বাট নট ইন আইএসএল। অনেক প্লেয়ারকে চেঞ্জ করতে হবে, আরও বেটার প্লেয়ার নিয়ে আসতে হবে, ফরেন প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে আরও একটু নজর দিতে হবে, আরও বেটার ওয়েতে টিমকে ডেভেলপ করতে হবে, অ্যান্ড স্পেশালি আরও বেটার কোচ লাগবে, যিনি আইএসএলে কীভাবে সাস্টেন করতে হয়, আইএসএলে কীভাবে স্ট্র্যাটেজি রাখতে হয়, বিশেষ করে যখন তুমি ফেস করছো টেবিল টপার বা টেবিলের সেকেন্ড পজিশন টিমকে। এতটা ইজি নয় যে আমি শেষ মুহূর্ত অবধি কীভাবে নিজেকে ধরে রাখছি, কীভাবে নিজেকে কন্ট্রোলড রাখছি ম্যাচকে জেতার জন্য, ম্যাচে ডমিনেন্স না থাকুক, আলটিমেট ম্যাচ থেকে 3 পয়েন্ট আর্নিংয়ের জন্য। তবে অবশ্যই কিছু ইমপ্রেসিভ পারফরমেন্সের কথা বলতে হবে মোহামেডান স্পোর্টিংয়ের নিরিখে, যেমন ভাস্কর রয়ের কথা ডেফিনেটলি বলতে হবে, অগিয়েরের কথা ডেফিনেটলি বলতে হবে, অ্যান্ড ডেফিনেটলি আমি বলবো মির্জালাল কাসিমোভের কথা, অ্যান্ড অবভিয়াসলি কার্লোস ফ্রাঙ্কার কথা। যতক্ষণ মাঠের মধ্যে ছিল ততক্ষণ মানে প্রচণ্ড পরিমাণে খেটেছে, প্রচুর পরিশ্রম করেছে, গোলটা পায়নি, অনেক ভালো ভালো চান্স ক্রিয়েট করছিল। অ্যান্ড অবভিয়াসলি চেঞ্জে নেমে আসা অ্যালেক্সিস গোমস প্রচুর চেষ্টা করেছে, দুটো অসাধারণ শট নিয়েছিল, যে শট থেকে হয়তো 10 বার মারলে 6-7 বার গোল হয়ে যাবে, বাট ওই যে 3-4 বার আটকে যাবে, সেখানে কোথাও গোলকিপারের একটা বিরাট বড় ক্রেডিট রয়েছে। অ্যান্ড দ্যাট অলওয়েজ গোজ টু গুরপ্রীত সিং সান্ধু, যেরকম সেভগুলো করেছে, যেভাবে টিমকে বাঁচিয়েছে, 1-0 পর আর 2-0 হতে দেয়নি মোহামেডান স্পোর্টিংকে, এটা কোথাও কিন্তু বেঙ্গালুরুকেও ম্যাচের মধ্যে ভীষণভাবে বাঁচিয়ে রেখেছিল। এবার অবশ্যই প্রেসার থাকবে মোহন বাগানের ওপর, চেন্নাই এফসির এগেনস্টে ম্যাচ রয়েছে, 3 পয়েন্ট পেতে হবে, 20 পয়েন্টে যেতে হবে। এই লিগ টেবিলের ফাইটটা কিন্তু নেক টু নেক চলবে, এখন অনেক দিন ধরে চলবে, কেউ একজন পা স্লিপ না করা অবধি। আর যদি কেউই পা স্লিপ না করে, তাহলে একদম ম্যাচ উইক 23-24 অবধি এই ফাইটটা আমরা দেখব। ইভেন বেঙ্গালুরু মোহনবাগান যখন মুখোমুখি হবে জুহরদিতে, সেটাও কোথাও ফাইনাল ডিসাইডার হতে পারে যে লিগ টেবিলের টপ পজিশনে কাদের রাজত্ব থাকবে। মাঝখানে যদি কোনো টিম এদেরকে বেশি করে বেগ দিয়ে দেয়, তাহলে অন্য টিমের কিন্তু লাভ হয়ে যাবে, আর একটা টিমের বড় ক্ষতি হয়ে যাবে। কারণ এখনও অবধি টিমের যা কম্পোজার রয়েছে,
কোচের স্ট্র্যাটেজি, ভিশন, প্ল্যানিং যা কিছু রয়েছে এবং প্লেয়ারদের এক্সিকিউশন যা রয়েছে মাঠের মধ্যে, সেখানে দুটো টিম মোটামুটি 22-23 সপ্তাহ অবধি নিজেদের এই ফাইটটাকে জারি করে এগিয়ে রাখবে এবং হয়তো ম্যাচ উইক 24-এতে গিয়েও আমরা জানতে পারি যে এইবারে আমাদের চ্যাম্পিয়ন টিম কারা সামনে আসছে, বেঙ্গালুরু না মোহনবাগান, নাকি এই দুটো টিমকে পুরোপুরি বাইরে করে দিয়ে অন্য কেউ উঠে আসে, পাঞ্জাব, নর্থ ইস্ট, ওড়িশা, গোয়া, কে উঠে আসতে পারে। তোমরা কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।